Hello dear friends, welcome to UGC Net History Classes 24. আমি রুমকি বর্মন। আজ আমরা যে এমসিকিউ পর্ব শুরু করেছিলাম আজ তার 8 পার্ট অর্থাৎ 8 নম্বর ভিডিও তোমরা পাবে। ওকে, তো যারা যারা আজ ফার্স্ট এই চ্যানেলে আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফ্রেন্ডসদের সাথে এই চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দিও আর ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট এবং শেয়ার করতে থাকো, ঠিক আছে? তো দেখো আজকে সপ্তম অধ্যায়ের যেই পাঠ থেকে প্রশ্ন থাকবে সেগুলো একবার বলে দিচ্ছি। ওকে, চরমপন্থী রাজনীতির বিকাশ, এরপর বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, গান্ধীজি ও ভারতীয় জাতীয়তাবাদ, এর সাথে রয়েছে জাতীয় আন্দোলন, আইন অমান্য থেকে ভারত ছাড়ো আর মুসলিম রাজনীতি, লীগের প্রতিষ্ঠা থেকে পাকিস্তান দাবি, এরপর ভারত বিভাগ ও স্বাধীনতা। ওকে, তো দেখতে থাকো। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেন, অর্থাৎ এর আগে 205 কোশ্চেন পর্যন্ত আলোচনা করা হয়ে গিয়েছে। যারা দেখোনি তারা ভিডিওতে দেখে নেবে, ঠিক আছে? আমি প্লে লিস্ট বানিয়ে দেবো, নইলে তোমরা দেখে নিও। তো আজকের 206 কোশ্চেন থেকে দেখো, বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল? অপশনসগুলো দেখো। এ 1905 সালের 21 ফেব্রুয়ারি, বি 1908 সালের 21 নভেম্বর, সি 1907 সালের 7ই ফেব্রুয়ারি, ডি 1911 সালের 7ই মার্চ। তো দেখো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন বি। ওকে, 1908 সালের 21 নভেম্বর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বিপ্লবী কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু হাসপাতালে গিয়ে এক বিশ্বাসঘাতককে হত্যা করে ফাঁসি বরণ করেন। কে ছিল সে বিশ্বাসঘাতক? অপশনগুলো দেখো। এ ফণী ঘোষ, বি নরেন গোসাই, সি নরেন ঘোষ, ডি ফণী চক্রবর্তী। তো এখানে 207 এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নরেন গোসাই। নরেন গোসাই। ওকে, নেক্সট প্রশ্নে চলো। ব্রিটিশ যুগের ভারতে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে পৃথক নির্বাচন প্রথা কোন আইনে স্বীকৃত হয়? ব্রিটিশ যুগের ভারতে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে পৃথক নির্বাচন প্রথা কোন আইনে স্বীকৃত হয়? এ মরলি মিন্টো আইন, বি রয়্যাল টাইটেল আইন, সি রাওলাট আইন, ডি ভারত সরকার আইন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, মরলি মিন্টো আইন। মরলি মিন্টো আইন। ওকে, তো দেখো এখানে ব্রিটিশ যুগে ভারতে হিন্দু ও মুসলমানদের মধ্যে পৃথক নির্বাচন প্রথা কোন আইনে স্বীকৃত হয়? এটি মরলি মিন্টো আইন এতে স্বীকৃত হয়, ঠিক আছে? তোমরা যখন মরলি মিন্টো সংস্কার পড়বে তখন তোমরা ডিটেলস জানতে পারবে। ওকে, নেক্সট, সংবাদ প্রভাকর এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশনসগুলো দেখো। এ ঈশ্বর গুপ্ত, বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি মতিলাল নেহেরু, মতিলাল ঘোষ, ডি অশ্বিনী কুমার দত্ত। তো দেখো এখানে 209 প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ঈশ্বর গুপ্ত। ওকে, নেক্সট, বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলন এর পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের একযোগে গ্রেপ্তার করা হয়। দিনটি কত তারিখ ছিল? বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলন এর পরিপ্রেক্ষিতে
ভারত ছাড়ো আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের একযোগে গ্রেপ্তার করা হয়। দিনটি কত তারিখ ছিল? অপশনসগুলো দেখো। এ 8ই আগস্ট 1942, বি 9ই আগস্ট 1942, সি 11ই আগস্ট 1942, ডি 12ই আগস্ট 1942। তো 210 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 8ই আগস্ট 1942, 8ই আগস্ট 1942। ওকে, নেক্সট, সারা ভারতে কিষাণ সভা কবে সংগঠিত হয়েছিল? অপশনসগুলো দেখো। অপশন এ 1936 খ্রিস্টাব্দে, অপশন বি 1921 খ্রিস্টাব্দে, অপশন সি 1930 খ্রিস্টাব্দে, অপশন ডি 1938 খ্রিস্টাব্দে। তো সারা ভারতে কিষাণ সভা 1936 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল, 1936 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল, 1936। ওকে, নেক্সট, 1920 সালে লোকমান্য তিলকের মৃত্যুর পর স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নিচের কোনটি ঘটেছিল? এ মতিলাল নেহরুর নেতৃত্বে নেহরু যুগের সূচনা, বি বল্লভভাই প্যাটেলের ভারতীয় নেতৃত্ব, সি জওহরলাল নেহরুর নেতৃত্বে নেহরু যুগ শুরু হয়, ডি এম.কে গান্ধীর অবিসংবাদিত নেতৃত্বে গান্ধী যুগ শুরু হয়। তো 212 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, এম.কে গান্ধীর নেতৃত্বে অবিসংবাদিত নেতৃত্বে গান্ধী যুগের সূচনা হয়, শুরু হয়। ওকে, নেক্সট, জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে কে পূর্ণ স্বরাজ্যের দাবি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন? তো 1 নাম্বার দেখো মহাত্মা গান্ধী, বি মতিলাল নেহরু, সি জওহরলাল নেহরু, ডি সর্দার প্যাটেল। জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে কে পূর্ণ স্বরাজ্যের দাবি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন? জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে কে পূর্ণ স্বরাজ্যের দাবি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন? তো তোমরা একটু মন দিয়ে এই প্রশ্নটি যারা দেখছো তারা কিন্তু জানতে পারবে, কারণ এই প্রশ্নটি প্রিভিয়াস ভিডিওতেও অনেকবার এসেছে। ওকে, তো এখানে বলা হচ্ছে সহজভাবে 1929 খ্রিস্টাব্দে যে ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লাহোর অধিবেশন হয় 1929 খ্রিস্টাব্দে। তো সেখানে পূর্ণ স্বরাজ্যের দাবি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করা হয়। কে করেছেন? জওহরলাল নেহরু। অবশ্যই জওহরলাল নেহরু হবে সঠিক উত্তর। ওকে, এটি হয় 1929 খ্রিস্টাব্দে লাহোরে এখানে দেওয়াই রয়েছে, ঠিক আছে। নেক্সট, দি জাতি তত্ত্ব টু নেশনস থিওরি স্পষ্টভাবে ব্যক্ত করে পৃথক দেশ হিসাবে পাকিস্তানের দাবি কে করেছিলেন? দি জাতি তত্ত্ব টু নেশনস থিওরি স্পষ্টভাবে ব্যক্ত করে পৃথক দেশ হিসাবে পাকিস্তানের দাবি কে করেছিলেন? অপশনসগুলো দেখো একটু। এ মহাত্মা গান্ধী, বি মোহাম্মদ আলী জিন্নাহ, সি ফখরুদ্দিন আলী আহমেদ, ডি মৌলানা আবুল কালাম আজাদ। তো ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে অপশন বি মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি দ্বিজাতি তত্ত্ব বা টু নেশনস থিওরি স্পষ্টভাবে ব্যক্ত করে পৃথক দেশ হিসাবে পাকিস্তানের দাবি করেছিলেন, ঠিক আছে। এরপর নেক্সট প্রশ্নে চলে আসো। মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান নামে পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব গৃহীত হয় কত সালে? মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান নামে পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব গৃহীত হয় কত সালে? অপশনসগুলো দেখো। 1938 খ্রিস্টাব্দে, বি 1939 খ্রিস্টাব্দে, সি 1940 খ্রিস্টাব্দে, ডি 1942 খ্রিস্টাব্দে। তো এখানে অবশ্যই হয়ে যাবে 1940 খ্রিস্টাব্দে, 1940। ওকে, নেক্সট, কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভেদ দেখা দেয় যার ফলে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়? কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভেদ দেখা দেয় যার ফলে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়? তো তোমরা এটার উত্তর দেবার চেষ্টা করো, আমি এখানে একটু ডিটেলস বলে দিচ্ছি। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, এটি জানা থাকলে তোমরা অনেক সময় খুবই হেল্প পাবে, কারণ এই কনসেপ্টটি থেকে ঘুরে ফিরে প্রশ্ন দেয়। ওকে, তো দেখো 1907 খ্রিস্টাব্দে ওকে 1907 খ্রিস্টাব্দে 1907
জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীতে এই দুই গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। নরমপন্থী নেতা রাসবিহারী ঘোষকে কংগ্রেসের সভাপতি করার এবং বয়কট ও স্বদেশী প্রত্যাহারের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই চরমপন্থী নেতারা কংগ্রেস ত্যাগ করেন। ঠিক আছে, আর এর ফলে কি হয়, 1907 খ্রিস্টাব্দে ভারতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ে এবং জাতীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে নরমপন্থী ও চরমপন্থী এই দুই গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় এবং জাতীয় কংগ্রেস দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে, কারা কারা ছিলেন চরমপন্থী? লালা লাজপত রায়, পাঞ্জাবের লালা লাজপত রায়, পাঞ্জাব কেশরী লালা লাজপত রায় যাকে বলা হয়, অর্থাৎ লালা লাজপত রায় কে ছিলেন? তিনি তার সভাপতিত্বে 1920 খ্রিস্টাব্দে নিখিল ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয়। আর এটিও জেনে রাখো, সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন পরিচালনার সময় পুলিশের প্রহারে তার মৃত্যু হয় 1928 খ্রিস্টাব্দে। ঠিক আছে, লোকমান্য তিলক, তার মৃত্যু হয় 1920 খ্রিস্টাব্দে। আর তিনি ইংরেজি ভাষায় মারাঠা ও মারাঠি ভাষায় কেশরী নামে দুটি পত্রিকা প্রকাশ করেছেন। ওকে, আর শিবাজি ও গণপতি উৎসব প্রবর্তন করেন। জনজাগরণ ও জাতীয়তাবাদের বিকাশে তার দান অতুলনীয়। ঠিক আছে, আর একজনকে অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল। লালা লাজপত রায়, লোকমান্য তিলক, এদিকে অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, তারা ছিলেন চরমপন্থী। আর বিপিন চন্দ্র পাল সম্পর্কে একটু জেনে নাও যে বাংলাদেশে চরমপন্থী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন বিপিন চন্দ্র পাল। তিনি ছিলেন রাজনীতিবিদ, সাংবাদিক ও অসাধারণ বাগ্মী। দেশে ও বিদেশে তিনি ভারতের মুক্তির সপক্ষে নিরন্তর প্রচার চালান। নিউ ইন্ডিয়া, স্বরাজ, হিন্দু রিভিউ প্রভৃতি পত্রিকার মাধ্যমে তিনি জাতীয়তাবাদী ভাবধারা প্রচার করেন। ওকে, তো এখানে প্রশ্নটি কি, কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভেদ দেখা দেয় যার ফলে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়? তো সঠিক উত্তর হবে 1907 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট দেখো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পর বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি কে হয়েছিলেন? এ বীরেন্দ্রনাথ শাসমল, বি ডক্টর বিধানচন্দ্র রায়, সি যতীন্দ্র মোহন সেনগুপ্ত, ডি অশ্বিনী কুমার দত্ত। তো 217 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, যতীন্দ্র মোহন সেনগুপ্ত। যতীন্দ্র মোহন সেনগুপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একবার দেখো আরেকটি, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কতবার কংগ্রেস সভাপতি হয়েছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কতবার কংগ্রেস সভাপতি হয়েছিলেন? অপশনসগুলো দেখো, এ একবার, বি 3 বার, সি 7 বার, ডি একবারও না। তো 218 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 218। ওকে ওকে, আচ্ছা ওয়েট করো একটু। তো এখানে অ্যাকচুয়ালি এখানে উত্তরের রয়েছে 7 বার, কিন্তু আমি একটু এটা দেখে নিলাম। ঠিক আছে, ডাউট লাগছিল। তো এখানে তো হিসাবে হয় 3 বার, তাই না? একবার 1929 খ্রিস্টাব্দে, তারপর 1936 খ্রিস্টাব্দে, আর 1937 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ওকে। তো দেখো নেক্সট প্রশ্ন, বাংলার একটি বিপ্লবী সংগঠন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ অনুসরণ করে স্থাপিত হয়। বাংলার একটি বিপ্লবী সংগঠন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ অনুসরণ করে স্থাপিত হয়, সেটির নাম কি? এ আনন্দমঠ, বি ভবানী মন্দির, সি দেশমাতৃকা, ডি পাঠক আদর্শ। তো 219 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে অবশ্যই হয়ে যাবে অপশন বি, ভবানী মন্দির। ভবানী মন্দির। ওকে, নেক্সট প্রশ্ন দেখো,
আনন্দমঠ অনুসরণ করে স্থাপিত বিপ্লবী সংগঠন ভবানী মন্দির এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভবানী মন্দির এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশনস এতে রয়েছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অপশন বি অরবিন্দ ঘোষ, অপশন সি সূর্য সেন, অপশন ডি কাজী নজরুল ইসলাম। তো 220 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন বি অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। ওকে, নেক্সট, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? অপশনস গুলো দেখো, এ সূর্য সেন, বি বাঘা যতীন, সি সতীশ চন্দ্র বসু, ডি যতীন্দ্রনাথ দাস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সতীশ চন্দ্র বসু। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বিখ্যাত আইএনএ বিচার, আইএনএ ট্রায়ালস দিল্লির লালকেল্লায় কবে শুরু হয়েছিল? এ 1944 সালে, বি 1945 সালে, সি 1946 সালে, ডি 1947 সালে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1945 সালে। ওকে, তো এখানে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখার রয়েছে ঐতিহাসিক লালকেল্লার বিচার। ওকে, ইংরেজি সরকার 1945 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজের কয়েকজন সেনানায়কের বিচারের ব্যবস্থা করে দিল্লির লালকেল্লায়। কোথায়? দিল্লির লালকেল্লায়। এই বিচারের বিরুদ্ধে ভারতের নানা স্থানে তীব্র তীব্র গণবিক্ষোভ দেখা দেয়। বাধ্য হয়ে সরকার বন্দী আজাদ হিন্দ সেনানায়কদের মুক্তি দেয়। এই ঘটনা ঐতিহাসিক লালকেল্লার বিচার নামে পরিচিত। ঠিক আছে, এটি মনে রাখবে। আর আমি একটা প্রশ্ন কালকে এসেছিল শহীদ ও স্বরাজ দ্বীপ, সেটি আমি বলেছি। ঠিক আছে, যেমন আজাদ হিন্দ ফৌজ কর্তৃক অধিকৃত ভারতের দুটি স্থান হলো ইম্ফল ও কোহিমা। ওকে, নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপের নাম রাখেন যথাক্রমে শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। ঠিক আছে, আর আজাদ হিন্দ সরকার বা স্বাধীন ভারতের অস্থায়ী সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে 1943 খ্রিস্টাব্দের অক্টোবরে সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত হয় আজাদ হিন্দ সরকার। আর এই সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জাপান প্রথম এই সরকারকে স্বীকৃতি দান করে। ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখবে, টু দ্য পয়েন্ট ইনফরমেশন। নেক্সট, ভারতের পূর্ণ স্বাধীনতার জন্য ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ হয় কবে? অপশনসগুলো দেখো, এ এপ্রিল 1947 খ্রিস্টাব্দে, বি জুন 1947 খ্রিস্টাব্দে, সি জুলাই 1947 খ্রিস্টাব্দে, ডি আগস্ট 1947 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি জুলাই 1947 খ্রিস্টাব্দে, জুলাই। ঠিক আছে, নেক্সট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বাংলার কোন গানটি বিশেষ জনপ্রিয়তা লাভ করে? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কোন গানটি বিশেষ জনপ্রিয়তা লাভ করে? এই গানগুলো অবশ্য বাংলায় গাওয়া হয়েছিল, বাংলার গান। ঠিক আছে, তো দেখো, এ বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। নেক্সট, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নেক্সট, ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। নেক্সট, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। ওকে, তো অপশন এ ইজ রাইট। চলো নেক্সট প্রশ্নে,
স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কবিতার রচয়িতা কে ছিলেন? এ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, বি কাজী নজরুল ইসলাম, সি সত্যেন্দ্রনাথ দত্ত, ডি নবীনচন্দ্র সেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এই কবিতার রচয়িতা কে? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ওকে, নেক্সট। লর্ড রিপন নিচের কোনটির জন্য বিশেষভাবে খ্যাত? অপশনস এ রয়েছে ভারতীয় মনোভাবাপন্ন, বি স্বায়ত্তশাসন প্রবর্তন, সি ভূমি রাজস্ব নীতি, ডি শিক্ষার উন্নতি। তো তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো ভালোভাবে দেখো, স্কিপ না করে, তারা কিন্তু একদম অবশ্যই সঠিক উত্তর দিতে পারবে। তো সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্বায়ত্তশাসন প্রবর্তন। স্বায়ত্তশাসন প্রবর্তন। ওকে, নেক্সট। ব্রিটিশ পার্লামেন্টে প্রণীত 1935 খ্রিস্টাব্দের ভারত সরকার আইনকে বলা হয়েছিল দাসত্বের সনদ। ব্রিটিশ পার্লামেন্টে প্রণীত 1935 খ্রিস্টাব্দের ভারত সরকার আইনকে বলা হয়েছিল দাসত্বের সনদ, চার্টার অফ স্লেভারি। কে এই ব্যাখ্যা দিয়েছিলেন? অপশনসগুলো দেখো। এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি বল্লভ ভাই প্যাটেল, সি জওহরলাল নেহেরু, ডি মহাত্মা গান্ধী। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি জওহরলাল নেহেরু। 1935 সালের ভারত শাসন আইনকে জওহরলাল নেহেরু দাসত্বের সনদ বলে আখ্যা দিয়েছেন। ঠিক আছে, নেক্সট। আইন অমান্য আন্দোলন ভারতে কি উদ্দেশ্যে শুরু করা হয়েছিল? এ হোম রুল, বি পূর্ণ স্বরাজ, সি হিন্দু মুসলিম ঐক্যবন্ধন, ডি ব্রিটিশ সরকারের সাথে অসহযোগ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 228-এর অপশন হবে ডি ব্রিটিশ সরকারের সাথে অসহযোগ। ব্রিটিশ সরকারের সাথে অসহযোগ। ওকে, নেক্সট। কানপুর ষড়যন্ত্রের মামলায় 1924 কে নেতা বলে চিহ্নিত হয়েছিলেন? কানপুর ষড়যন্ত্রের মামলায় 1924 খ্রিস্টাব্দে কে নেতা বলে চিহ্নিত হয়েছিলেন? এ শওকত উসমানী, বি মুজফর আহমেদ, সি নলিন গুপ্ত, ডি এরা সকলেই। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি এরা সকলেই। অর্থাৎ শওকত উসমানী, মুজফর আহমেদ, নলিন গুপ্ত, তারা সকলেই কিন্তু কানপুর ষড়যন্ত্র মামলায় নেতা বলে চিহ্নিত হয়েছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন। রেড শার্ট নেতা হিসেবে কে পরিচিত? খুবই ভালো কোশ্চেন্স। দেখো এখানে অপশনসগুলো দেখো। এম এ জিন্না, তারপর লালা লাজপত রায়, সি খান আব্দুল গফর খান, ডি ভগৎ সিং। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে খান আব্দুল গফর খান। অপশন সি ইজ রাইট। নেক্সট। জাপানে স্থাপিত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? জাপানে স্থাপিত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? এটি আমি যদিও প্রিভিয়াস ভিডিওয়ে আমি আলোচনা করে দিয়েছি, তবু আর একবার এখানে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। তো এটি রিপিট হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, মনে থাকবে। ঠিক আছে, তো দেখো জাপানে স্থাপিত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এটি প্রতিষ্ঠা করেন বিপ্লবী রাসবিহারী বসুর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। রাসবিহারী বসুর উদ্যোগে। ঠিক আছে, টোকিওতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বিপ্লবী রাসবিহারী বসুর উদ্যোগে টোকিওতে গঠিত হয়। 47 না, এখানে উত্তর প্রশ্ন রয়েছে 231। তো সঠিক উত্তর হবে অপশন এ। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। ওকে, নেক্সট। বিনয় বাদল দীনেশ কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? বিনয় বাদল দীনেশ কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? অপশনগুলো দেখো। এ বেঙ্গল ভলেন্টিয়ার্স, বি
অনুশীলন সমিতি, সি রেড শার্ট, ডি ভবানী মন্দির। তো 232 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন এ, বেঙ্গল ভলেন্টিয়ার্স, বেঙ্গল ভলেন্টিয়ার্স। ওকে, নেক্সট। লিও টলস্টয়ের একটি গ্রন্থের বাংলা অনুবাদ ব্রিটিশ আমলে বাজেয়াপ্ত হয়। বাংলায় অনুদিত বইটির নাম কি? এ পথের দাবি, বি নয়া সমাজ, সি বিপ্লবের আহুতি, ডি নীল দর্পণ। তো 233 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে অবশ্যই হয়ে যাবে অপশন সি, বিপ্লবের আহুতি, বিপ্লবের আহুতি। নেক্সট, সবে মিলে সবে ভারত সন্তান এই বিখ্যাত গানটি কে রচনা করেছেন? অপশনসগুলো দেখো, নজরুল ইসলাম, তারপর সত্যেন্দ্রনাথ ঠাকুর, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, অতুল প্রসাদ। তো দেখো 234 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, মুজফ্ফরে অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড গাড়িতে বসে আছে ভেবে নিচের কোন দুজন গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছিল? নিচের কোন দুজন গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছিল? অপশনসগুলো এখানে দেখো। ওকে, অপশনস এতে রয়েছে ভগৎ সিং ও সুখদেব, অপশনস বিতে রয়েছে যতীন দাস ও চন্দ্রশেখর আজাদ, অপশন সি যতীন দাস ও রামপ্রসাদ বিসমিল, অপশন ডি ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। তো এখানে 235 প্রশ্ন এখানে শুনে রাখো যে আলিপুর বোমা মামলা হয় কত খ্রিস্টাব্দে? 1908 খ্রিস্টাব্দে। তো মুজফ্ফরপুরে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু কর্তৃক মিসেস কেনেডি ও তার কন্যার হত্যাকাণ্ডের সূত্র ধরে, আচ্ছা দেখো যে অত্যাচারী কিংসফোর্ডকে হত্যার জন্য যুগান্তর দলের তরুণ বিপ্লবী প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু মুজফ্ফরপুরে যান। তাদের বোমার আঘাতে ভুলক্রমে জনৈকা মিসেস কেনেডি ও তার কন্যা নিহত হন। ক্ষুদিরাম ধরা পড়েন এবং 1908 খ্রিস্টাব্দের 11 আগস্ট তার ফাঁসি হয়। তরুণ বিপ্লবীর এই নির্ভীক আত্মদান বাংলার তরুণ সমাজকে অত্যাচারী ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সংগ্রামে উৎসাহিত করে। আর এখানে দেখো যে আলিপুর বোমা মামলা স্মরণীয় কারণ 1908 খ্রিস্টাব্দে এটি হয়েছিল মুজফ্ফরপুরে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু কর্তৃক মিসেস কেনেডি ও তার কন্যার হত্যাকাণ্ডের সূত্র ধরে পুলিশ কলকাতার মুরারিপুকুর ও অন্যান্য স্থান থেকে অরবিন্দু বারিন্দ্র সহ 47 অর্থাৎ 47 জন বিপ্লবীকে গ্রেপ্তার করে ও 1908 খ্রিস্টাব্দে আলিপুর বোমা মামলা শুরু হয়। ব্যারিস্টার চিত্তরঞ্জন দাসের দক্ষতায় অরবিন্দ ঘোষ মুক্তিলাভ করেন, কিন্তু বাকিদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড বা দ্বীপান্তর হয়। ঠিক আছে, আর এই জন্যই বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এই ঘটনা গুরুত্বপূর্ণ। এই এক্সট্রা ইনফরমেশনসগুলো মনে রাখবে, কাজে লাগবে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। ঠিক আছে, ক্ষুদিরাম বসুকে কবে ফাঁসি দেওয়া হয় আমি একটু আগেই আলোচনা করে দিলাম, 1908 খ্রিস্টাব্দের 11 আগস্ট, 1908 খ্রিস্টাব্দের 11 আগস্ট। ঠিক আছে, এটি মনে রাখার বিষয়, মনে রেখে দেবে। নেক্সট, তরুণের স্বপ্ন গ্রন্থটি কে লিখেছেন? এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সি সুভাষচন্দ্র বসু, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো তরুণের স্বপ্ন এই বইটি লিখেছেন সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু লিখেছেন। ওকে, নেক্সট, গদর পার্টি সদর দপ্তর কোথায় ছিল? গদর পার্টির সদর দপ্তর কোথায় ছিল? এ করাচি, বি সান ফ্রান্সিসকো, ডি লাহোর, সি লাহোর, ডি কাবুল। তো এটি কিন্তু প্রিভিয়াস প্রশ্ন এসেছিল, আগের প্রশ্নেও। যারা দেখছো ভিডিওগুলো মন দিয়ে দেখবে, অনেক ইনফরমেশন পাবে। ঠিক আছে, তো দেখো এখানে 237 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে অবশ্যই হয়ে যাবে অপশন বি, সান ফ্রান্সিসকোতে, সান ফ্রান্সিসকোতে। ওকে,
কত সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন? কত সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন? অপশনসগুলো দেখো, এ 1936 খ্রিস্টাব্দে, বি 1938 খ্রিস্টাব্দে, সি 1939 খ্রিস্টাব্দে, ডি 1940 খ্রিস্টাব্দে। তো 238 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে 1939 খ্রিস্টাব্দে, 1939 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট, স্বাধীনতা আন্দোলনে কোন বাঙালি সবচেয়ে বেশি দিন কারারুদ্ধ ছিলেন? স্বাধীনতা আন্দোলনে কোন বাঙালি সবচেয়ে বেশি দিন কারারুদ্ধ ছিলেন? এ গণেশ ঘোষ, বি অশ্বিনী কুমার দত্ত, সি অরবিন্দ ঘোষ, ডি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গণেশ ঘোষ, গণেশ ঘোষ। ওকে, অনুশীলন সমিতির প্রথম সভাপতি কে ছিলেন? ফার্স্ট প্রেসিডেন্ট, প্রথম সভাপতি কে ছিলেন? অপশনসগুলো দেখো, এ প্রমোদ নাথ মিত্র, বি বীরেন্দ্রনাথ শাসমল, সি অরবিন্দ ঘোষ, ডি বাঘা যতীন। তো 240 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ওইখানে অপশন এ প্রমোদ নাথ মিত্র, প্রমোদ নাথ মিত্র। নেক্সট, তৎকালীন কতগুলি দেশ আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল? তৎকালীন কতগুলি দেশ আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল? তো দেখো, তৎকালীন কতগুলি দেশ আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যালো ফ্রেন্ডস, এখানে কিছু ইনফরমেশনস মনে রেখে দাও, ঠিক আছে, কাজে লাগবে। যে 1939 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সভাপতি নির্বাচনে তিনি অর্থাৎ সুভাষচন্দ্র বসু গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে 203 ভোটে পরাজিত করে এবং পরপর দুবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। ঠিক আছে, প্রথমে তিনি হরিপুরাতে নির্বাচিত হন। 1938 খ্রিস্টাব্দে তিনি হরিপুরা কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত হন, আর 1939 খ্রিস্টাব্দে তিনি ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তবে গান্ধী তার অর্থাৎ পট্টভি সীতারামাইয়ার পরাজয়কে নিজের পরাজয় বলে উল্লেখ করেন এবং কংগ্রেস কার্যনির্বাহক সমিতির গান্ধীর বিরোধিতার কারণে তাকে কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করে। ওকে, তো আমাদের এখানে প্রশ্ন দেখো, একটু আগে সে প্রশ্নটি এসেছিল, তো আমি সেটি বলে দিলাম। ওকে, তো দেখো, আজাদ হিন্দ ফৌজ গঠন হয় কবে? 1942 খ্রিস্টাব্দের 15 জুন রাসবিহারী বসুর সভাপতিত্বে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠিত হয়। ওকে, আর 1942 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন। এই বাহিনীর প্রধান ছিলেন মোহন সিং। আর এখানে দেখো যে 1943 খ্রিস্টাব্দের 13 জুন সুভাষচন্দ্র বসু টোকিও পৌঁছান এবং জাপানের প্রধানমন্ত্রী তোজো তাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সাহায্যের আশ্বাস দেন। আর 1943 খ্রিস্টাব্দের 4 জুলাই সিঙ্গাপুরে রাসবিহারী বসু নেতাজির হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এর দায়িত্বভার তুলে দেন। ঠিক আছে, এটি মনে রাখিয়ে দেবে। আর নেক্সট দেখো, নেতাজি কর্তৃক প্রতিষ্ঠিত আজাদ হিন্দ সরকারকে 9টি দেশ যথাক্রমে জাপান, জার্মানি, থাইল্যান্ড, ইতালি, ক্রোয়েশিয়া, বর্মা, কুওমিন্টাং, চীন, ফিলিপিন্স ও মাঞ্চুরিয়া স্বীকৃতি দেয়। আর 23 অক্টোবর এই সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ঠিক আছে, ওকে,
মনে রেখে দেবে 9টি। সঠিক উত্তর এখানে হবে 9টি দেশ স্বীকৃতি দিয়েছিল। নেক্সট, সুভাষচন্দ্র গোপনে জার্মানি থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় সাবমেরিনে চলে এসেছিলেন। কত সময় লেগেছিল এই সুদীর্ঘ পথ অতিক্রম করতে? 17 দিন, 29 দিন, 45 দিন, 90 দিন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 90 দিন। 90 দিন সময় লেগেছিল। ঠিক আছে, নেক্সট, আজাদ হিন্দ ফৌজের শীর্ষ পদে 3 জন অধ্যক্ষ সেনাধ্যক্ষ 3টি ভিন্ন ধর্ম মতাবলম্বী ছিলেন। মুসলিম সেনাধ্যক্ষের নাম কি? এ শাহনওয়াজ খান, বি আনোয়ার হোসেন, সি আবিদ হাসান, ডি গোলাম শাহ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শাহনওয়াজ খান। নেক্সট, কবে আজাদ হিন্দ সরকার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? এখনই বলে দিলাম, ঠিক আছে। কবে যুদ্ধ ঘোষণা করে এখনই বলে দিয়েছি, তোমরা উত্তর দাও। দেখো অপশনসগুলো দেখো, এ 1942 খ্রিস্টাব্দের 23 অক্টোবর, বি 1943 খ্রিস্টাব্দের 23 অক্টোবর, সি। তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1943 খ্রিস্টাব্দের 23 অক্টোবর। 1943 খ্রিস্টাব্দের 23 অক্টোবর। ওকে, 23 অক্টোবর ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নেক্সট, খিলাফত শব্দের অর্থ কি? এ স্বাধীনতা, বি ধর্মযুদ্ধ, সি উত্তরাধিকার, ডি সশস্ত্র বিপ্লব। 245 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন সি, উত্তরাধিকার। নেক্সট, বিপ্লবী যতীন দাস কতদিন অনশন করে মৃত্যুবরণ করেন? এ 72 দিন, বি 64 দিন, সি 46 দিন, ডি 38 দিন। তো 246 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 64 দিন, 64 ডেজ। ওকে, 64 ডেজ। ঠিক আছে, নেক্সট, সুভাষচন্দ্রের অসমাপ্ত আত্মজীবনীর নাম কি ছিল? সুভাষচন্দ্রের অসমাপ্ত আত্মজীবনীর নাম কি? দেখো এখানে অপশন এ তে রয়েছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, বি অটোবায়োগ্রাফি অফ অ্যান ইন্ডিয়ান, সি সন অফ দ্য সয়েল, ডি টেস্ট অফ ফ্রিডম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 247, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। ওকে, তোমরা সুভাষচন্দ্র বসু সম্পর্কে প্রিভিয়াস ভিডিও জেনে থাকবে, বলেছি। এখানে জেনে রাখো যে তিনি 1897 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। 1920 খ্রিস্টাব্দে তিনি ICS পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেন, কিন্তু চাকরি পরিত্যাগ করেন। 1921 খ্রিস্টাব্দের 16 জুলাই তিনি বোম্বে পৌঁছান ও গান্ধীজির পরামর্শক্রমে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাবনায় অনুপ্রাণিত হয়ে দেশ সেবায় নিজেকে উৎসর্গ করেন। তিনি গান্ধীজির ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং জাতীয় কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। এরপর গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলেন, তখন তিনি গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে জাতীয় দুর্দৈব ন্যাশনাল ক্যালামিটি বলে আখ্যায়িত করেন। ঠিক আছে, তোমরা তো এটি জানো যে 1939 খ্রিস্টাব্দের কংগ্রেসের অভ্যন্তরেই 3রা মে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন। তারপর 1939 খ্রিস্টাব্দের 11 আগস্ট শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বঙ্গীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে অপসারিত করা হয় এবং 3 বছরের জন্য কোনো পদে নির্বাচিত হওয়ার অধিকার খর্ব করা হয়। ঠিক আছে, তারপরের
তো আমি আলোচনা করে দিলামই, ঠিক আছে। আর তার মূল স্লোগানগুলো কি ছিল জেনে রাখো। হ্যাঁ, 1943 খ্রিস্টাব্দে 6 নভেম্বর জাপান সরকার নেতাজির হাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দায়িত্বভার তুলে দেন 6 নভেম্বর। আর 31 ডিসেম্বর নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করেন যথাক্রমে শহীদ ও স্বরাজ দ্বীপ, ঠিক আছে। আর তার আন্দোলনের মূল স্লোগান কি ছিল? দিল্লি চলো ও তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দিল্লি চলো ও তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, ঠিক আছে। আর এখানে আরেকটি তথ্য মনে রাখো যে সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে উক্তি, গান্ধীজি তাকে কি বলেছেন? গান্ধীজি তাকে বলেছিলেন প্রথম ভারতীয় ও শেষ ভারতীয়। 1947 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি 1947 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি গান্ধীজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে উক্তি করেছেন তিনি প্রথম ভারতীয় ও শেষ ভারতীয়। তারপর তিনি আবার বলেছেন এ প্যাট্রিয়ট অফ দ্য প্যাট্রিয়টস। নেক্সট, আজাদ হিন্দ ফৌজ আমাদের সম্মোহিত করেছে, নেতাজির নাম আমাদের জাদু মুগ্ধ করে। তার লক্ষ্য ছিল উচ্চ, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। কে ব্যর্থ হয়নি? রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে উক্তি করেছেন দেশনায়ক। রবীন্দ্রনাথ ঠাকুর দেশনায়ক উক্তি করেছেন। ক্লিমেন্ট এটলি উক্তি করেছেন ভারতের স্বাধীনতা ঘোষণার জন্য সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর প্রভাব দায়ী। আর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি কি মন্তব্য করেছেন? অর্থাৎ তার বিখ্যাত উক্তি কি? তার নির্ভীকতা, ত্যাগ, দুঃখ বরণ ও আত্মদান স্বাধীনতার ইতিহাসে তাকে পৌরাণিক পুরুষের মর্যাদা দান করেছে, ঠিক আছে। তো এগুলো মনে রাখবে। নেক্সট, লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়? এ কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে, বি ইংরেজ ও মুসলিম লীগের মধ্যে, সি কংগ্রেস ও ইংরেজদের মধ্যে, ডি অনুন্নত সম্প্রদায় ও ইংরেজদের মধ্যে। তো 248 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা দাও। ইংরেজ ও মুসলিম লীগের মধ্যে, এটি তো কোনো দিনই নয়। কংগ্রেস ইংরেজদের মধ্যে, অনুন্নত সম্প্রদায়ের মধ্যে, এটিও নয়, এটিও নয়। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে, ঠিক আছে। সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে গোপনে পূর্ব এশিয়া চলে এসেছিলেন। তার এই সুদীর্ঘ সাবমেরিন যাত্রায় একমাত্র ভারতীয় সহযাত্রী ছিলেন কে? এ প্রেম সেহগল, বি শাহনওয়াজ খান, সি হাবিবুর রহমান, ডি জি.এস. ধিলন। তো 249 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, হাবিবুর রহমান। হাবিবুর রহমান। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতে হলে সুভাষচন্দ্রের লেখা এই বইটি অপরিহার্য। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতে হলে সুভাষচন্দ্রের লেখা এই বইটি অপরিহার্য। কোন বইটির কথা বলা হয়েছে? এ দি ইন্ডিয়ান স্ট্রাগল, বি ফ্রিডম ফাইটার্স অফ ইন্ডিয়া, সি প্যানোরামা অফ ন্যাশনাল মুভমেন্টস ইন ইন্ডিয়া, ডি মার্চিং টুয়ার্ডস দিল্লি। মার্চিং টুয়ার্ডস দিল্লি। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, দি ইন্ডিয়ান স্ট্রাগল। দি ইন্ডিয়ান স্ট্রাগল এই বইটি পড়তেই হবে, ওকে, অপরিহার্য। ব্রিটিশ সরকারকে বিভ্রান্ত করে সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে ভারত থেকে মহা নিষ্ক্রমণ করেছিলেন। কাবুলের দুর্গম পথে তার পথ প্রদর্শক কে ছিলেন? ব্রিটিশ সরকারকে বিভ্রান্ত করে সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে ভারত থেকে মহা নিষ্ক্রমণ করেছিলেন। কাবুলের দুর্গম পথে তার পথ প্রদর্শক কে ছিলেন? এ বিপ্লবী ভক্তরাম তলোয়ার, সি বিপ্লবী সুখদেব, সি বিপ্লবী রাজগুরু, ডি বিপ্লবী সৈয়দ আফ্রিদি। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন এ, বিপ্লবী ভক্তরাম তলোয়ার। বিপ্লবী ভক্তরাম তলোয়ার, অপশন এ ইজ রাইট। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর নিজের লেখা একটি নাটক সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন। কোন নাটক? এ চিত্রাঙ্গদা, বি তাসের দেশ, সি মুকুট, ডি চণ্ডালিকা। তো 252
সঠিক উত্তর এখানে অবশ্যই হয়ে যাবে অপশন বি, তাসের দেশ। তাসের দেশ, অপশন বি ইজ রাইট। তাসের দেশ, অপশন বি ইজ রাইট, অপশন বি। ওকে, নেক্সট দেখো, বঙ্গভঙ্গের পর নবগঠিত পূর্ববঙ্গের প্রথম গভর্নর কে ছিলেন? বঙ্গভঙ্গের পর নবগঠিত পূর্ববঙ্গের প্রথম গভর্নর কে ছিলেন? এ ব্যামফিল্ড ফুলার, সি লর্ড হার্ডিঞ্জ, ডি এ ব্যামফিল্ড ফুলার, বি লর্ড হার্ডিঞ্জ, সি লর্ড ওয়াভেল, ডি টেগার্ট। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ ব্যামফিল্ড ফুলার। বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর দাও। তোমরা আগের প্রশ্ন এই প্রশ্নটি দেখেছো আগের ভিডিওতেও। এতে রয়েছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সি কেশবচন্দ্র সেন, ডি চিত্তরঞ্জন দাস। 254। সঠিক উত্তর হবে অপশন বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, বাংলা ও পাঞ্জাবকে কোন কমিশন বিভক্ত করে? বাংলা ও পাঞ্জাবকে কোন কমিশন বিভক্ত করে? এ র্যাটক্লিফ কমিশন, বি সাইমন কমিশন, সি মাউন্টব্যাটেন, ডি আরউইন কমিশন। 255 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ র্যাটক্লিফ কমিশন। র্যাটক্লিফ কমিশন। ঠিক আছে, নেক্সট, 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা আন্দোলনের জন্য স্মরণীয়। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা আন্দোলনের জন্য স্মরণীয়। 21শে অক্টোবর অন্য কোন ঘটনার জন্য স্মরণীয়? এ বঙ্গভঙ্গ রদ হয়েছিল, বি ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্মদিন, সি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, ডি সিঙ্গাপুরে সুভাষচন্দ্রের নেতৃত্বে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। তো 256 প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি সিঙ্গাপুরে সুভাষচন্দ্রের নেতৃত্বে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। ওকে, অপশন ডি ইজ রাইট। নেক্সট দেখো, লন্ডন শহরে কার্জন উইলিকে কোন ভারতীয় বিপ্লবী হত্যা করেন? লন্ডন শহরে কার্জন উইলিকে কোন ভারতীয় বিপ্লবী হত্যা করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনোভাবেই স্কিপ করা চলবে না। অপশনসগুলো দেখো, এ রাসবিহারী বসু, বি সত্যেন্দ্রনাথ বসু, সি ভগৎ সিং, ডি মদনলাল ধিংরা। তো 257 নম্বর প্রশ্ন যে রয়েছে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মদনলাল ধিংরা। মদনলাল ধিংরা। ওকে, তো আজকে 206 থেকে 257 অর্থাৎ 50-এরও বেশি, প্রায় 51-52টি প্রশ্ন আমরা এখানে দেখে নিলাম। তো নেক্সট প্রশ্ন রয়েছে আরও ভালো ভালো গুরুত্বপূর্ণ, একদম এক্সামের জন্য পারফেক্ট। ওকে, এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করো, দেখবে ডাইরেক্ট ইফেক্ট দেখতে পারবে। কারণ এখানে যে প্রশ্নগুলো তোলা হয়েছে এই বইতে, যেই প্রশ্নগুলো বারবার আসে, যে কনসেপ্টগুলো বারবার রিপিট হচ্ছে, যেগুলো এই প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষা, কোনো না কোনো পরীক্ষাতে বারবার আসছে। যেমন এটি 2000 ডব্লিউবি সেটে তোমরা 2022 আর 23-এ দেখবে। এই 1929 সালে যে লাহোর কংগ্রেসের অধিবেশন হয়েছে 1929 খ্রিস্টাব্দে, যেখানে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সভাপতি হয়েছেন, সেই কনসেপ্টটাকে বেস করে কিন্তু 2022 এবং 2023-এও কিন্তু প্রশ্ন এসেছিল। ঠিক আছে, আর এছাড়াও যেগুলো আজকে দেখলে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক এক্সামে অনেকবার এসেছে। ঠিক আছে, আমি হয়তো কোনো কোনো সময় বলতে মনে ছিল না বা বলা হয়নি, এক্সপ্লেনেশন দিতে ব্যস্ত ছিলাম। যেমন রেড শার্টস, তারপর এই যে দেখো 1935 সালের দাসত্বের সনদ, অনেক এক্সামে অনেকভাবে এসেছিল, তোমরা নিজেরাও বুঝতে পারছো, অনুভব করতে পারছো। ঠিক আছে, এই যেমন রেড শার্টস দেখো, নেট এক্সামেও তো এসেছিল, অন্যান্য রাজ্যের সেট এক্সামেও এসে থাকে। ঠিক আছে, এই জন্যই বলছি এই প্রশ্নগুলো কোনোভাবেই স্কিপ করবে না, তোমরা দেখে নাও। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো দেখতে থাকো।
আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখো। আধুনিক ভারতের ইতিহাসটা শেষ হলে মধ্যযুগের ভারত থেকে প্রশ্ন আসবে, ডিটেলস আসবে, আলোচনা প্রশ্নের সাথে সাথে আবার আধুনিক ইউরোপ থেকেও আসবে। ওকে, তো আজকে এখানেই ভিডিও শেষ হচ্ছে। থ্যাংক ইউ, টেক কেয়ার, জয় হিন্দ।